আলো ব্যাপারটা কিন্তু আমাদের কাছে অনেকটা পরিচিত একটা জিনিস। আমরা কিছু পরিচিত জিনিসের মধ্যে কিছু অপরিচিত জিনিস আজকে শিখব। আলো কি বেসিক্যালি? আমরা দিনের বেলা যেটা দেখি সেটা হচ্ছে যে চারিদিকটা খুব পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে, সূর্য উঠেছে একটু রোদের জন্য, দূরের অনেকটা অবধি পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। রাত্রি হয়ে গেলে আমরা যদি লাইট না জ্বালাই তাহলে কিন্তু আমরা প্রায় কিছুই দেখতে পাই না। হয়তো কোনো জায়গা থেকে অল্প একটু আলো এলো, তার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই। তাহলে আলো আমাদের কি সুবিধা, কি কাজে লাগছে? আলো আমাদের দেখার কাজে লাগছে। আমরা আগের দিন তাপ পড়েছিলাম, তাপের সাথে কি পার্থক্য? তাপ আমরা কিন্তু শরীরে যে কোনো জায়গা দিয়ে বুঝতে পারি, যে কোনো মানে শরীরে তোমার আঙুলে যদি তোমার গরম লাগে তুমি বুঝতে পারবে, পায়ে যদি গরম লাগে তাও তুমি বুঝতে পারবে, চোখে যদি গরম জল দাও তাও তুমি বুঝতে পারবে। শরীরে যে কোনো জায়গা দিয়ে কিন্তু আমরা তাপের অনুভূতি পাই। আলো কিন্তু তা নয়। আলোর অনুভূতি কিন্তু আমাদের পেতে গেলে শুধুমাত্র আমাদের চোখের মাধ্যমে সেইটা এসে পৌঁছায়। তো যেটা এরপরে আমাদের কাছে গুরুত্বপূর্ণ এসে দাঁড়ায় সেটা হচ্ছে যে আমরা কিসের থেকে আলো পাই আর কিসের থেকে আলো পাই না। তুমি যদি দেখো, দিনের বেলা আমরা সূর্য থেকে আলো পাই, খুব ভালো কথা। রাত্রিবেলা আমরা চাঁদ থেকে আলো পাই। দুটো কি একই রকম? তুমি এতদিন অবধি যদি যেরকম ভেবে এসছো যে হ্যাঁ সূর্য থেকে আলো আসছে সেটাও যা, চাঁদ থেকে আলো আসছে সেটাও তাই, কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়। ব্যাপারটা হলো আমরা সূর্য থেকে যে আলো আসছে সেটা সূর্য থেকেই আসছে, সূর্য সেই আলোটা তৈরি করছে, সূর্য সেই আলোটা পাঠাচ্ছে। কিন্তু চাঁদের যে আলোটা সেটা কিন্তু চাঁদ থেকে ডাইরেক্ট আসছে না। কি হচ্ছে, সূর্যের আলো চাঁদের উপর পড়ছে, সেইখান থেকে তার উপর আবার আমাদের পৃথিবীতে এসে পৌঁছাচ্ছে। এই যে দুটোর মধ্যে পার্থক্য হলো, এই দুটো পার্থক্যের জন্য আমরা দুটো জিনিসকে দুরকম নামে চিনলাম। একটা হচ্ছে সপ্রভ বস্তু, আরেকটা হচ্ছে অপ্রভ বস্তু। সপ্রভ বস্তু কি? যে সমস্ত বস্তু নিজস্ব আলো আছে, নিজের আলো আছে, নিজের থেকে যে বস্তুগুলো আলো তৈরি করতে পারে তারা হলো সপ্রভ বস্তু বা আলোক উৎস। যেমন সূর্য, তারা, জোনাকি, প্রত্যেকটা দেখো খেয়াল করে। তুমি যদি একটা বাল্ব জ্বালাও, সেই বাল্বটা কি? সপ্রভ বস্তু। আর অপ্রভ বস্তু কি? অপ্রভ বস্তু হচ্ছে যে জিনিসগুলোকে তুমি দেখতে পাচ্ছ কিন্তু সেগুলোর থেকে নিজের থেকে আলো আসছে না। যেরকম ধরো তোমার ঘরের ভিতর একটা আলমারি আছে, তুমি যত দিনের বেলা তো ঠিক আছে হলো, রাত্রিবেলা যদি তুমি ঘরের দরজা জানলা সব বন্ধ করে রেখে দাও এবং আলো না জ্বালাও তাহলে কি তুমি সেই আলমারিটা দেখতে পাবে? পারবে না। কিন্তু যেই তুমি আলো জ্বালাচ্ছ সঙ্গে সঙ্গে কিন্তু তোমার কাছে আলমারিটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। তাহলে এখানে কি হলো, যেই তুমি লাইট জ্বালালে সেই টিউবলাইট ওইটি ধরলাম, সেই টিউবলাইট থেকে আলো এলো, এসে ওই আলমারিটাতে পড়লো, পড়ে ওখান থেকে ধাক্কা খেয়ে আবার তোমার কাছে তোমার চোখে ফিরে এলো, ফলে তুমি দেখতে পেলে। তো এইখানে আলোটা কি হলো, এখানে এই আলমারিটা কি হলো? আলমারিটার তো নিজস্ব আলো নেই। আলমারিটা তাহলে যেটা হলো সেটা হচ্ছে অপ্রভ বস্তু, যার নিজস্ব আলো নেই, সেটা হচ্ছে অপ্রভ বস্তু। যেমন ইট, কাঠ, পাথর এগুলো দিয়ে করেছে। আমরা এখানে প্রত্যেকটা ধরে ধরে আমরা করতে পারি। লম্ফ, লম্ফর থেকে আলো বেরোয়, নিজের থেকে আলো বেরোয়, এটা সপ্রভ। পেন, পেন কি সপ্রভ? না, পেনে অন্য কিছু আলো এসে পড়লে তবে সেটা দেখতে পাই, তাহলে পেন হচ্ছে অপ্রভ। জামার বোতাম কি হবে? নিজের আলো আছে? নেই, তাহলে অপ্রভ হবে। এরকম করেই পুরো জিনিসটা তৈরি করা যায়। এরপরে যে জিনিসটা গুরুত্বপূর্ণ আকারে চলে আসে সেটা হচ্ছে আলোক উৎস কীরকম হতে পারে। যেরকম তোমার যে টিউবলাইট সেটা কীরকম দেখতে, একটা তোমার পাইপের মতন দেখতে। তো এটা এক ধরনের জিনিস। আবার একটা যদি তুমি ধরো যে তোমার একটা বাল্বের ভিতরটা কি, যেখান থেকে আলো আসছে সেটা অনেকটা ছোট জায়গা থেকে আলো আসছে। তো কীরকম জায়গা থেকে আলো আসছে তার উপর ভিত্তি করেও আমরা বিভিন্ন রকমের আলোক উৎসের নাম, আলোক উৎসকে ভাগ করতে পারি। বিন্দু আলোক উৎস হচ্ছে যেটা একটা বিন্দু থেকে আলোটা ছড়াচ্ছে। আমরা যদি একটা বাল্বের কথা বলি, তার ভিতরে ফিলামেন্টটা খুব ছোট, যার ফলে সেইখানে আমরা সেটাকে প্রায় বিন্দু আলোক উৎস হিসেবে ধরে নিতেই পারি। ঠিক আছে, এখানে টর্চ লাইট দিয়ে দেখিয়েছে, টর্চের এর থেকে যে লাইটটা আসছে, টর্চ থেকে লাইটটা আসছে, সেটা কি বিন্দু আলোক উৎস? না, অবশ্যই নয়। টর্চ থেকে আলোকটা আসছে, টর্চের ওখানটা থেকে বেশ একটা চওড়া জায়গা থেকে, সেখান থেকে ছড়িয়ে আসছে এই যে এই জায়গাটা থেকে, যার ফলে এটা বিন্দু আলোক উৎস না। কিন্তু আমরা ধরো একটা এরকম তার সামনে
একটা পিসবোর্ড নিলাম, পিসবোর্ডে একটা ছোট্ট ফুটো করে দিলাম, তখন কি হবে? তখন এই বাকি আলোটা কি বেরোতে পারবে? পারবে না। শুধু এই ছোট্ট ফুটোটার মধ্যে দিয়ে আলো বেরোতে পারবে। তখন এই ছোট্ট আলো ফুটোটা তোমার হয়ে গেল হচ্ছে বিন্দু আলোক উৎস। বুঝতে পারা গেছে? আর বিস্তৃত আলোক উৎস, সেকেন্ড যে জিনিসটা আমাদের আছে সেটা হচ্ছে বিস্তৃত আলোক উৎস। বিন্দু আলোক উৎস বুঝলাম, বিস্তৃত আলোক উৎস কি? যেখানটা থেকে চারিদিকে ছড়িয়ে যেতে পারছে। আমার যদি একটা টিউবলাইট বলি সেটা বিস্তৃত, সেখান থেকে আলোক উৎস সেটা বিস্তৃত হতে পারে। আমার যদি একটা সেই আলমারিটা, তোমার ঘরের যে আলমারিটার কথা বললাম, সেটাও একটা বিস্তৃত আলোক উৎস যখন তোমার আছে। কিন্তু খেয়াল রেখো, এই যে টিউবলাইট আর আলমারি কিন্তু আলাদা বলেছিলাম। টিউবলাইটটার থেকে নিজের থেকে আলো আসে, এটা হচ্ছে সপ্রভ। আর যে তোমার আলমারিটা সেটা কিন্তু নিষ্প্রভ। কিন্তু দুটোই তোমার এক্ষেত্রে হচ্ছে বিস্তৃত আলোক উৎস। এইবার কিছু কিছু জিনিসের মধ্যে দিয়ে তোমার আলো দেখবে সহজে চলে যেতে পারে, একদম পরিষ্কার, তুমি এপাশ ওপাশ পরিষ্কার দেখতে পাচ্ছ। আর কিছু জিনিসের মধ্যে দিয়ে দেখতে পাবে না। যেরকম ধরো, তোমার যদি কাঁচ থাকে, খুব ভালো পরিষ্কার একটা কাঁচ, তো কাঁচের এপাশের থেকে ওপাশটা দেখতে পাওয়া যায়। তো সেলোফেন পেপার, পাতলা যে প্লাস্টিকের পেপারগুলো পাওয়া যায়, সেগুলো এপাশ থেকে ওপাশটা দেখতে পাওয়া যায়। তো কিন্তু তুমি কি একটা কাঠের এপাশ থেকে ওপাশ দেখতে পাও? একটা দেওয়ালের এপাশ থেকে ওপাশ দেখতে পাও না। তো তো যে সমস্ত জিনিসের মধ্যে দিয়ে আলোটা চলে আসতে পারে, সহজভাবে চলে আসতে পারে, তাদেরকে বলা হয় হচ্ছে স্বচ্ছ বস্তু বা স্বচ্ছ মাধ্যম। যে যার মধ্যে দিয়ে আলো বিনা বাধায় চলে আসতে পারে। তাহলে কিসের মধ্যে দিয়ে আসছিল? আমাদের কাঁচের মধ্যে দিয়ে কিন্তু আলো বিনা বাধায় চলে আসছিল। তাহলে কাঁচ কি হলো? কাঁচ হলো হচ্ছে স্বচ্ছ মাধ্যম। আমার ওই সেলোফেন পেপারটা, সেটা কি হলো? স্বচ্ছ মাধ্যম। আর অস্বচ্ছ মাধ্যম কোনটা? অস্বচ্ছ মাধ্যম তোমার এই যে কাঠের কথা বললাম সেটা অস্বচ্ছ মাধ্যম, তোমার দেয়ালের কথা বললাম সেটা অস্বচ্ছ মাধ্যম। তো যদি ঘষা কাচ হয়, দেখবে জানলায় অনেক সময় এক ধরনের কাচ দেওয়া থাকে, এই পাশ থেকে ওপাশ পরিষ্কার দেখা যায় না, সেটাও কিন্তু অস্বচ্ছ মাধ্যম। এবার ওই জানলার যে ঘষা কাচটার কথা বললাম, সেটা একটু খেয়াল করে দেখো, সেটা এপাশ থেকে ওপাশ পরিষ্কার দেখা যাচ্ছে না, কিন্তু কিছুটা হলেও দেখা যাচ্ছে। সেই জিনিসটার একটা আলাদা নাম আছে, সেটা হচ্ছে ঈষৎ স্বচ্ছ বস্তু বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম। এইবার আমরা একটু খেয়াল করি আমরা কি কি এখানে জানতে পারলাম। একটা হচ্ছে আমরা আলো কি সে জিনিসটা একটু বুঝলাম। আমরা বুঝতে পারলাম যে আলোর উৎস বিভিন্ন রকম হয়, সপ্রভ বস্তু হয়, নিষ্প্রভ বস্তু হয়। আমরা বুঝতে পারলাম যে আলোক উৎস আরেক রকমভাবে ভাগ করা যায়, সেটা হচ্ছে সেটা বিন্দু উৎস হতে পারে, সেটা বিস্তৃত উৎস হতে পারে। এটা হচ্ছে আলো কোথার থেকে আসছে সেই জিনিসটা বুঝলাম। তারপর কি বুঝলাম? আলো কোথাকার মধ্যে দিয়ে যাচ্ছে সেটা দিয়ে। কিছু মাধ্যমের মধ্যে দিয়ে পরিষ্কার সোজা চলে যেতে পারবে, সেটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম। কিছু মাধ্যমের মধ্যে দিয়ে যেতেই পারবে না, সেটা হচ্ছে অস্বচ্ছ মাধ্যম। আর কিছু মাধ্যমের মধ্যে দিয়ে অল্প যাবে, পরিষ্কার পুরোপুরি যাবে না, সেটা হচ্ছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। হলো। এরপরে আমরা যে কোনো জিনিস সম্বন্ধে যখন আলোচনা হয়, তার পরবর্তী জিনিসটা তো আমাকে জানতে হবে সেটা কতটা কি, তারপরে কি কাজে লাগে, কি তার ভূমিকা আছে, সেইগুলো। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে আলোর সরল রৈখিক গতি। সরল রৈখিক গতি বলতে কি বোঝায়? সরল রেখা কি বোঝায়? সরল রেখা মানে কি? এই যে তোমার এখানে যে এই যে মার্জিনটা টানা আছে, এটা সোজা একটা লাইন, এটা হচ্ছে সরল রেখা। ঠিক আছে, বুঝতে পেরেছো? এই যে এখান দিয়ে একটা সোজা লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা সরল রেখা, যেটা বেঁকা তেরা নয়। আলো সবসময় সরল রেখায় চলে। এটা একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে দেখিয়েছে। দেখো, একটা যদি সরু পাইপ নাও, সেই পাইপ দিয়ে যদি একটা মোমবাতির দিকে তাকাও, এত বড় মোমবাতি তো হয় না, যাই হোক ছোট মোমবাতির দিকে তাকালেই হবে। তো একটা সরু সোজা পাইপ দিয়ে যদি তাকাও তাহলে মোমবাতিটা দেখতে হবে, কিন্তু পাইপটা যদি এরকম বেঁকিয়ে নাও তাহলে কিন্তু মোমবাতিটা দেখতে পাবে না। এটা কি সব ক্ষেত্রে সত্যি? সব ক্ষেত্রে সত্যি বলতে, তুমি যদি এই পাইপটার এপাশ থেকে একজন কথা বলে আর তুমি এপাশ দিয়ে শোনো, তাহলে কিন্তু শুনতে পাবে। আবার এপাশ দিয়ে কথা বললে এপাশ দিয়েও শুনতে পাবে, অসুবিধা হতো না বেঁকানোর জন্য। কিন্তু আলোর ক্ষেত্রে দেখো অসুবিধা হয়ে গেল। এটা সোজা বললে তবেই আলো গেল, বেঁকা হলে কিন্তু আর আলো গেল না।
এখান থেকে যেটা বোঝা যাচ্ছে আলো সোজা রাস্তা দিয়েই যায়, কখনো বেঁকা রাস্তা দিয়ে এইভাবে যায় না, বা এইভাবে গিয়ে এইভাবে সহজে যায় না, যদি না তুমি অন্য কোনো রকম ব্যবস্থা করো। কীভাবে ব্যবস্থা করা যায় আমরা এরপরে দেখতে পারবো, অসুবিধা কিছু নেই। আমাদের আলোর তাহলে একটা ধর্ম জানতে পারলাম। ধর্ম মানে কি, যেটা এর নিজস্ব কিছু, ও একটা নিজস্ব কিছু জিনিস মেনে চলে, সেটাই হচ্ছে ধর্ম। আলোর ক্ষেত্রে ধর্মটা কি, একটা ধর্ম জানতে পারলাম, আলো সরল রেখায় চলাচল করে, ঠিক আছে। এবার এই যে সরল রেখায় চলাচল করে দেখে আলোকে আমরা এরকম সোজা একটা সরল রেখা, তাতে এরকম তীর চিহ্ন দিয়ে দেখাতে পারি। এই ধরনের জিনিসটাকে আমরা, যেটা এটা আঁকার জন্য, কিন্তু আর অন্য কোনো কারণ নেই। এই আঁকার জন্য যে জিনিসটাকে ইউজ করা যাবে সেটা হচ্ছে একটা সোজা রেখা টানবো, তার মধ্যে একটা তীর চিহ্ন দেবো। তীর চিহ্ন কেন দেবো, কোন দিক থেকে কোন দিকে আলো যাচ্ছে এটাও তো গুরুত্বপূর্ণ, এই জিনিসটাও তো আমাদেরকে বুঝতে হবে। তার জন্য আমাদেরকে এই তীর চিহ্ন দিয়ে এবার বোঝাতে হবে। এই জিনিসটাকে বলা হয় হচ্ছে রশ্মিগুচ্ছ, আলোর রশ্মিগুচ্ছ। রশ্মি মানে হচ্ছে আলোর কোনো এক, আলোটা কিভাবে একদিক থেকে আরেক দিকে যাচ্ছে শুধু সেইটুকু। রশ্মি কিন্তু আলাদা করে তুমি ওরকমভাবে আলাদা একটা আলাদা রশ্মি বের করে দিলাম, দুটো আলাদা রশ্মি বের করে ফেললাম, এরকম হয় না। যেটা হয় সেটা হচ্ছে আমাদের আঁকার মধ্যে আমরা এটা দেখাতে পারি, আমরা এইভাবে রশ্মিগুলোকে দেখাতে পারি। এইটা কি হচ্ছে, এইখানে দেখো যেভাবে আঁকা রয়েছে, আলো একটা নির্দিষ্ট দিক থেকে আরেকটা নির্দিষ্ট দিকেই যাচ্ছে, এবং সেইগুলো সমান্তরালভাবে যাচ্ছে। সমান্তরাল মানে কি, যেটা একটা আরেকটার সাথে কখনো গিয়ে কাট করে যাবে না, একটা আরেকটাকে কেটে বেরিয়ে যাবে না। এই দেখো, এটা সোজা যাবে, এটা সোজা যাবে, তুমি যদি আলো টানতে থাকো এইভাবে, এটাকে যদি টানতে থাকো, কখনো এইটা এটার ঘাড়ে চলে যাবে না। এইটা হচ্ছে তার সমান্তরাল ব্যাপারটা। তাহলে এই ধরনের রশ্মি যেগুলো সমান্তরালভাবে যায় তাদেরকে বলা হচ্ছে সমান্তরাল আলোক রশ্মি। যখন আলো রশ্মিটা কোনো একটা জায়গার থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে, কীরকম হতে পারে, আমরা ওই যে বাল্বের কথাটা বলেছিলাম, ফিলামেন্ট, সেখান থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে, আমরা এই যে তীর চিহ্ন দিয়ে দেখাচ্ছি, এই ধরনেরগুলোকে বলা হয় হচ্ছে অপসারী রশ্মিগুচ্ছ, অপসারী রশ্মিগুচ্ছ। আবার যদি কোনো একটা পয়েন্টের দিকে আলোগুলো এসে পড়ে, সেটা হচ্ছে অভিসারী রশ্মিগুচ্ছ। কীরকমভাবে হতে পারে এই কাণ্ডটা, অভিসারীটা হতে পারে যে ধরো তোমার একটা পয়েন্টের দিকে 4-5টা তোমার টর্চ লাইট ফোকাস করে রেখেছে একটা বিন্দুর দিকে, তখন সেখানে কি হবে, সবকটা আলোই ওই বিন্দুটার দিকে আসবে। এই ধরনের রশ্মিগুচ্ছ যখন আমি আঁকবো তখন সেটাকে বলবে হচ্ছে অভিসারী রশ্মিগুচ্ছ। দুটোর মধ্যে পার্থক্য দেখো, আঁকাটা কিন্তু সেম মনে হচ্ছে, পার্থক্য হচ্ছে এই তীর চিহ্নটা, এইটা এখান থেকে বাইরের দিকে যাচ্ছে তাই তীর চিহ্নটা এইদিকে, এটা বাইরের দিক থেকে এখানে আসছে তাই তীর চিহ্নটা ভিতরের দিকে। যখনই আমরা আলো নিয়ে কথা বলবো, এই তীর চিহ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আলো কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে এইটা যদি পরিষ্কার না হয় তাহলে কিন্তু আলো সম্বন্ধে আমাদের ধারণা ঠিক হবে না। বোঝা গেছে? অনেক কিছু রয়েছে, তোমরা সব কিছু আমি একবারে বলছি মানে তোমরা সব কিছু একবারে শুনে একবারেই বুঝে একদিনেই পড়ে ফেলবে এরকম কিন্তু নয়। আমি একসাথে বলে দিচ্ছি, তোমরা সেখান থেকে ভাগ ভাগ করে পড়তে পারো, অসুবিধা কিছু নেই, এবং সেটা হলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দ্বিতীয় যে জায়গাটায় আসছে সেটা হচ্ছে প্রচ্ছায়া আর উপচ্ছায়া। ছায়া ব্যাপারটা তো জানো, কোনো একটা কিছু আলো পড়লো তার পিছন দিকে একটা ছায়া তৈরি হয়, হয়তো কোনো একটা নির্দিষ্ট দিক থেকে আলো পড়তে থাকলে। দিনের বেলা যেহেতু সূর্যের আলো খুব প্রখর থাকে, বাইরে গেলে বুঝতে পারবে না, কিন্তু রাত্রিবেলা তো আলো জ্বালালে একটা সুন্দর ছায়া বুঝতে পাওয়া যায়। এই ছায়ারও ভাগ আছে, কত রকমের ভাগ দেখো, আমরা আলোর উৎসের ভাগ দেখলাম, আলো যেখান দিয়ে যায় সেই জায়গার ভাগ দেখলাম, এবার আলোর জন্য যে ছায়া তৈরি হয় সেইটার ভাগও আমরা দেখব। কিভাবে দেখব, ধরো এরকম একটা হাত রেখে দিয়েছি আর এই জায়গাটায় একটা, এই জায়গাটায় ধরো একটা তোমার লাইট জ্বালিয়ে দিয়েছি, খুব ছোট একটা তোমার টর্চ লাইট দিয়ে এই দিকে আলোটা ফেলছি, এই দিকটায় আলো ফেলছি। তো তাহলে কি হবে, এই আলোটা এটাতে বাধা পাবে। পিছনে যদি আমি একটা বোর্ড নিই, সাদা রঙের একটা কিছু বোর্ড নিই, তার উপরে একটা হাতের ছায়া পড়বে, ছায়াটা যদি খেয়াল করো মাঝখানের দিকটা একদম কালো থাকবে, আর চারপাশে একটা হালকা কালো একটা অংশ দেখতে পাবে।
ছায়ারও দুটো অংশ থাকে, ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে। যদি একটাই আলো নয়, রাত্রিবেলা ঘর অন্ধকার করে তুমি এখান থেকে এই এরকম একটা জায়গায় একটা তুমি টর্চ লাইট জ্বালিয়েছো, সামনে একটা হাত রেখেছো দেখতে, আর পিছনে একটা সাদা কাগজ, যে কিছু সাদা কাগজ রেখেছো বা সাদা কাপড় একটা টানিয়ে দিয়েছো, তাহলে দেখতে পাবে হাতটা যে দেখবে, হাতের যে ছায়া পড়বে, মাঝখানটা একদম ভীষণ কালো আর তার চারপাশে একটা হালকা কালো অংশ। এই ভীষণ কালো অংশটার নাম হচ্ছে প্রচ্ছায়া, আর হালকা কালো অংশটার নাম হচ্ছে উপচ্ছায়া। এই দেখো বলেছে গাঢ় অন্ধকার অংশটা হচ্ছে ছায়া বা প্রচ্ছায়া, আর প্রচ্ছায়াকে ঘিরে থাকা আবছা অন্ধকার জায়গাটা হচ্ছে উপচ্ছায়া। বোঝা গেছে? তাহলে এখানে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে ছায়ার দুটো অংশ, একটা প্রচ্ছায়া আর একটা উপচ্ছায়া। ঠিক আছে, এইবার তুমি যদি একটা বিন্দু উৎস নাও, তাহলে দেখো এখানে প্রচ্ছায়াটা বাড়তে থাকবে, উপচ্ছায়াটা ক্রমশ কমতে থাকবে। বিন্দু উৎস কীভাবে করেছে, এখানে একটা মোমবাতি জ্বালিয়ে একটা ছোট্ট ফুটো করেছে, তাহলে এই জিনিসটা গিয়ে দেখতে পাওয়া যাচ্ছে। এই জিনিসগুলোই বারবার করে করতে বলেছে, তুমি করে দেখতে পারো, তোমরা সময় নেই, কোনো অসুবিধা কিছু নেই। কি ঘটছে আমাদের ছায়ার ক্ষেত্রে সেটা দেখো এখানটায় পরিষ্কার করে বলেছে। একটা ছোট্ট বিন্দু উৎস, ওটা কীরকম ছিল, আমার যে এই যে বোর্ডটা ছিল, এই বোর্ডের মাঝখানে যে ফুটোটা, এইবার বোর্ড এইখান থেকে আলোটা, এই আলো এই জায়গা থেকে আলোটা এইভাবে আসছে, আবার এই জায়গা থেকে আলোটা এই দিক দিয়ে গিয়ে এইভাবে ছড়িয়ে যাচ্ছে, সেটাই দেখাচ্ছে। দেখো এখানে এই বিন্দুটার থেকে আলোটা দুদিকে ছড়াচ্ছে, এইদিকে একটা এদিকে একটা, মাঝখানে ধরো তোমার এখানে তোমার হাত বা এখানে তোমার একটা ছোট গোল পাতা কিছু দিয়েছে, তো এই যে আলোটা আসছে এইটার মাঝখান দিয়ে তো যেতে পারছে না। কেন যেতে পারছে না? আমরা দু ধরনের জিনিস পড়েছিলাম, একটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম, একটা হচ্ছে অস্বচ্ছ মাধ্যম। এটা কি ধরনের মাধ্যম? অস্বচ্ছ মাধ্যম। তাহলে এর মধ্যে দিয়ে তো আলো যেতে পারছে না। কিছু আলো এর উপর দিয়ে চলে গেল, কিছু আলো এর নিচ দিয়ে চলে গেল, পিছনে যেটা তৈরি হয়ে গেল সেটা হচ্ছে আমার ছায়া। তাহলে ছায়া কেন তৈরি হয়? যখন কোনো বিন্দু উৎস থেকে আলো আসছে, তার সামনে যদি একটা অস্বচ্ছ বস্তু পড়ে, তাহলে তার মধ্যে দিয়ে আলো যেতে পারবে না, ফলে তার পিছনে একটা ছায়া তৈরি হবে। ঠিক আছে, ছায়া বা প্রচ্ছায়া তৈরি হবে। বোঝা গেছে? যে দেখো ছায়া বা প্রচ্ছায়া পরিষ্কার করে বারবার করে হচ্ছে। এবং এক্ষেত্রে যেটা মেন দায়ী সেটা হচ্ছে আলোর সরলরৈখিক গতি। আলো যে সরল রেখায় যায় সেটাই কিন্তু এর জন্য মেন দায়ী। বোঝা গেছে পরিষ্কার? এইখানটায় একটা জিনিস দেখো, দুটোর মধ্যে পার্থক্য কি হয়ে গেল। এখানে একটা বিন্দু উৎস ছিল আর এখানে একটা বিস্তৃত উৎস আছে। বিস্তৃত উৎসের ক্ষেত্রে কি হলো, এই পুরো জায়গাটা থেকে তো আলো আসছে, এখানটা থেকে একটা আলো গেল এখানে পড়লো, এখানটা থেকে একটা আলো গেল এখানে পড়লো, আলো এর মাঝখান দিয়ে যেতে পারলো না। এখানে এই যে GH বলে যে মাঝখানের অংশটা দেখাচ্ছে, সেটার মধ্যে আমার প্রচ্ছায়া তৈরি হলো। কিন্তু এই কর্নার দিয়ে যে আলোটা গেল সেটা এ পাশ দিয়ে পার করলো, আর এটা দিয়ে এখান দিয়ে পার করলো। তো এই যে GE, এই যে এই অংশটা, বা HF এই যে অংশটা, এই অংশটাতেও ছায়া টাইপের তৈরি হবে, কিন্তু পুরো কালো হবে না। এই অংশটাতে যেটা তৈরি হবে সেটাকে বলবে হচ্ছে উপচ্ছায়া। তাহলে পার্থক্যটা কি হচ্ছে, বিন্দু উৎস হলে কিন্তু কোনো উপচ্ছায়া তৈরি হয় না, শুধু প্রচ্ছায়া তৈরি হয়। বিস্তৃত উৎস হলে আমাদের একটা উপচ্ছায়া তৈরি হয়। যে এটা হচ্ছে উপচ্ছায়ার জায়গা আর এটা হচ্ছে উপচ্ছায়ার জায়গা, আর অবশ্যই ছায়া একটা তৈরি হবে, এই মাঝখানে জায়গাটা একটা ছায়া তৈরি হবে। এখানেও তৈরি হয়েছিল, এখানেও তৈরি হবে। পরের যে অংশটা সেটাকে বলে হচ্ছে সূচিছিদ্র ক্যামেরা। কি বলছে জিনিসটা? সূচিছিদ্র ক্যামেরা। ক্যামেরা বলতে আমরা যে চোখে যেরকম ক্যামেরা বুঝি সেরকম নয়, এটা একটা ছোট্ট জিনিস, একটা ছোট্ট বানানো জিনিস। ক্যামেরায় যেহেতু ছবি তৈরি হয়, এখানেও ছবি তৈরি হয় দেখে এটাকে ক্যামেরা বলেই চেনা হচ্ছে। নাম হচ্ছে সূচিছিদ্র ক্যামেরা। এই শব্দটার একটা মানে আছে। সূচিছিদ্র মানে হচ্ছে সূচের মতন ছোট ছিদ্র। ছিদ্র মানে কি? একটা ছোট ফুটো করে দেওয়া। সূচ ফোটালে যেরকম ছোট ফুটো হয় সেরকম একটা ছিদ্র সহ ক্যামেরা, সেই জন্য সূচিছিদ্র ক্যামেরা। কীরকম জিনিসটার জন্য তোমাকে কোনো বড় কিছু বানাতে হবে তা না, তোমাকে একটা এখানে এরকম একটা একটু মোটা কার্ডবোর্ড নিতে হবে। কার্ডবোর্ড মানে হচ্ছে পিসবোর্ড নিতে হবে, যার মাঝখানে একটা ছোট্ট ফুটো করবে, আর পিছন দিকে একটা তুমি সাদা
কোনো কাগজের ব্যবস্থা করবে, সেটা পিছনে একটা কিছু শক্ত বোর্ড দিয়ে দিতে পারো যাতে সেটা মানে দাঁড়িয়ে থাকতে পারে। এবার এই দিকে যদি তুমি আলো জ্বালাও, ঘর অন্ধকার রাখতে হবে, কিন্তু ঘর যদি পরিষ্কার আলো জ্বালিয়ে রাখো তাহলে কিচ্ছু বুঝতে পারবে না। ঘর অন্ধকার করে তুমি এখানে যদি একটা আলো জ্বালাও, এর সেই উপরের দিক থেকে আলোটা এইভাবে আসে, যে বি পয়েন্ট থেকে পি দিয়ে পাস, পি হচ্ছে যে জায়গাটা ফুটোটা রয়েছে, সূচি ছিদ্রটা যেখানটায় রয়েছে, বি এর দিক থেকে পি দিয়ে পাস করে কোথায় আসবে, নিচের দিকে চলে আসবে। কেন? সরল রেখায় যায়, ও তো এইভাবে এসে এই দিকে যাবে না, ও সবসময় বি প্রাইম এই সোজা রাস্তাটা দিয়ে আসবে। নিচের দিক থেকে আলোটা কোথায় যাবে? এরকম সোজা রাস্তা দিয়ে উপরে যাবে। তাহলে আমাদের পিছনে যে একটা আমি সাদা জায়গা রেখেছিলাম, তার মধ্যে এই যে মোমবাতির যে শিখা, মোমবাতির যে আলোর যে শিখাটা, সেটা তৈরি হবে। কিন্তু কীরকম তৈরি হবে? দেখো, উল্টিয়ে যাবে। কেন? এই নিচের দিকটার থেকে আলোটা কোথায় যাচ্ছে? উপরের দিকে যাচ্ছে। আর উপরের দিক থেকে আলোটা কোথায় যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে। তাহলে এটা যদি এরকম বিএ এরকম পজিশন থাকে, এটা দেখো বিএ উল্টো পজিশন হচ্ছে। তাহলে এখানে কি হলো? এখানে যে জিনিসটা তৈরি হলো, এই যে ছায়া, এটা কিন্তু ছায়া নয়, কেন? আলো দিয়ে তৈরি হয়েছে। এটা কোনো কিছু দিয়ে আটকে দিয়েছো পিছনে, কি আলো যেতে পারেনি তা নয়, এখান দিয়ে তো আলো গেছে বলে জিনিসটা তৈরি হয়েছে। এই জিনিসটাকে বলা হচ্ছে প্রতিবিম্ব। কি বলছে? প্রতিবিম্ব। প্রতিবিম্ব আর ছায়ার মধ্যে পার্থক্যটা বোঝো। ছায়া হচ্ছে তোমার আলো যেতে পারছে না বলে পিছনে একটা অন্ধকার অংশ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ছায়া। আর প্রতিবিম্ব কি? প্রতিবিম্ব হচ্ছে আলোটা যাচ্ছে, গিয়ে যে জিনিসটার থেকে আলো আসছিল সেই জিনিসটার টাইপের দেখতেই একটা জিনিস তৈরি করে দিচ্ছে। এই যে এই শিখার থেকে আলো আসছিল সেই জিনিসটার মতন দেখতেই একটা জিনিস তৈরি, সেটা ছোট হতে পারে, বড় হতে পারে, কিন্তু দেখতে কিন্তু এরকমই হবে। এইটা হচ্ছে আমার প্রতিবিম্ব। তাহলে প্রতিবিম্ব আর ছায়ার পার্থক্য বোঝা গেল। এইখানে দেখো জিনিসটা তোমার বাক্স করে জিনিসটাকে দেখিয়েছে যে কীরকমভাবে তোমার তৈরি হয়। তো মাঝখানে কয়েকটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যে তুমি এইখানে তো রেখেছিলে, এবার এটাকে যদি ক্রমশ পিছিয়ে নিয়ে যাও, তাহলে এইটা কী হবে? এটা ক্রমশ, এই যে প্রতিবিম্বটা সেটা ক্রমশ ছোট হতে থাকবে। তাহলে আমি যদি ক্রমশ বস্তুটাকে এই যে সূচি চিত্রটা থেকে ক্রমশ দূরে সরাতে থাকি, তাহলে প্রতিবিম্ব কিন্তু ক্রমশ ছোট হতে থাকবে। সেই জিনিসটা এখানে দেখছি, এটা যত তুমি এটাকে এদিকে সরাবে, এটা তত ছোট হতে থাকবে। কারণটা দেখো, পরিষ্কার বোঝা যাচ্ছে। এইভাবে এটা যদি এখানে থাকতো, এরকম থাকতো, এরকম করে গিয়ে সরাতো, বোঝা যাচ্ছে ব্যাপারটা। এটা দেখো কাছে নিয়ে চলে এসছে, তাতে দেখো কত বড় হয়ে গেছে। এটা দূরে ছিল, ছোট ছিল, কাছে আনছে, দেখো বড় হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে সূচিচিত্র ক্যামেরার মেন কাজ। ঠিক আছে, আরেকটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে ছোট ফুটোটা যত সরু করতে পারবে, সূচের মতন যদি ছোট করতে পারো, সূচ দিয়ে জাস্ট একটু ফোটানো করা হয়েছে এরকম যদি করতে পারো, তাহলে এই আলোর এই যে প্রতিবিম্বটা তৈরি হবে সেটা কিন্তু খুব মানে চকচকে হবে, মানে পরিষ্কার দেখতে পাবে। আর যত তোমার এই ফুটোটা বড় হতে থাকবে, তত এই জায়গাটা বেশি আলো হবে, কিন্তু ম্লান হয়ে যাবে। এত সুন্দর তুমি আর এই শিখাটাকে দেখতে পারবে না। এই ছায়া নিয়ে মেনলি আমাদের এখানে বিভিন্ন রকম কথা বলেছে। এইখানে এই লাঠি দিয়ে সূর্যের আলো দিয়ে এই সিস্টেমটা খুব সুন্দর। সূর্যের আলো আর এই লাঠি যদি পুঁতে রাখো, এই সূর্যের আলো পড়ে এর ভিতরে ছায়া তৈরি হবে। প্রথমত ছায়াটা ছোট বড় হবে। আরেকটা যেটা হবে, সূর্য তো এদিক থেকে এইভাবে আস্তে আস্তে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এটা ঢলতে ঢলতে যাবে, তো এই ছায়ার দিকটাও চেঞ্জ হতে থাকবে। এই ব্যাপারটাকে কাজে লাগিয়ে একসময় কিন্তু ঘড়ি বানানো হতো, যখন আমাদের এরকম সুন্দর ঘড়ি ছিল না। কতটা সরলো ছায়াটা, কতটা ছোট হলো, কতটা এরকম, আগে ধরো এই সাইডে ছিল ছায়াটা, এখন আস্তে আস্তে সত্যি সত্যি এই দিকে এসছে। তো এই যে কতটা সরলো, এটাকে ইউজ করে একসময় কিন্তু ঘড়ি তৈরি করা হতো। তো আমাদের আপাতত আমরা এখানে গিয়ে যেটা করলাম সেটা হচ্ছে আলোর সরলরেখায় চলা, সেই জিনিসটাকে বুঝলাম। আলোর সরলরেখায় চলার জন্য আমার কি কি ধরনের জিনিস তৈরি হয়, প্রচ্ছায়া উপচ্ছায়া, সেই জিনিসগুলো বুঝলাম আমার কিভাবে প্রতিবিম্ব তৈরি হয়, সূচিছিদ্র ক্যামেরা কি, সেই জিনিসটা আমরা বুঝলাম।
এটা একটা পার্ট, মানে এই অবধি আমাদের একটা অংশ গেল। এরপরে আমরা আলোর অন্যান্য ধর্মগুলো একটা 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 করে দেখতে থাকবো। আপাতত আমরা এই জায়গাটায় একটু দাঁড়াবো এবং এই অবধি পড়ে তারপর তোমরা একটু সময় নেবে, ঠিক আছে? বোঝা গেছে?